ঘাটে বসে আছি আনমনা, যেতেছে বহিয়া সুসময়। ঘাটে বসে আছি আনমনা, যেতেছে বহিয়া সুসময়। সে বাতাসে তরি ভাসাবো না, যাহা তোমা পানে নাহি ধায়। ঘাটে বসে আছি আনমনা। দিন যায় ওগো দিন যায়, দিনমণি যায় অন্তে। দিন যায় ওগো দিন যায়, দিনমণি যায় অন্তে। নিশার তিমিরে দশ দিক ঘিরে, নিশার তিমিরে দশ দিক ঘিরে, জাগিয়া উঠিছে শত ভয়। ঘাটে বসে আছি আনমনা, যেতেছে বহিয়া সুসময়। ঘরের ঠিকানা হলো না গো, মন করে তবু যাই যাই। ঘরের ঠিকানা হলো না গো, মন করে তবু যাই যাই। ধ্রুব তারা তুমি যেথা জাগো, সেদিকে পথ চিনি নাই। এই দিন তরি বাহিলাম, যে সুদূর পথে বাহিয়াম। এই দিন তরি বাহিলাম, সুদূর পথ বাহিয়াম। শতবার তরি ডুবু ডুবু করি, শতবার তরি ডুবু ডুবু করি, সে পথে ভরসা নাহি পাই। ঘাটে বসে আছি আনমনা, তীর সাথে এরো শত ডোরে, বাঁধা আছে মোর তরি খান। তীর সাথে হেরো শত ডোরে, বাঁধা আছে মোর তরি খান। রশি খুলে দেবে কবে মোরে, ভাসিতে পারিলে বাঁচে প্রাণ। রশি খুলে দেবে কবে মোরে, ভাসিতে পারিলে বাঁচে প্রাণ। কবে অকুলের খেলা হাওয়া, দিবে সব জ্বালা জুড়াই। কবে অকুলের খোলা হাওয়া, দিবে সব জ্বালা জুড়াই। শোনা যাবে কবে ঘন ঘোর রবে, শোনা যাবে কবে ঘন ঘোর রবে, মহাসাগরের কলগান। ঘাটে বসে আছি আনমনা, যেতেছে বহিয়া সুসময়। সন্ন্যাসের কদিন পরেই রবিবারের বেলুড়মঠে বিশাল উৎসব হয়, সাধারণ উৎসব। বড় বড় মণ্ডপ তৈরি হয় ত্রিপল দিয়ে। মঠ অফিসের সামনে গঙ্গার ধারের দিকে, ধারের লনে, সেখানে গান গাইতে থাকেন বিভিন্ন সাহিত্য সঙ্গীত গোষ্ঠী। নানান জায়গা থেকে সারাদিন গান চলে। তৎকালীন মিশন অফিসের দুপুরা থেকে মাইকে স্বামীজির রচনাবলী পাঠে আবৃত্তি করা চলে।
আর আবৃত্তি চলে, আর থাকে প্রচুর দোকান। বাইরের লোকেরা স্টল নিয়ে বিক্রি করেন খাবার জিনিস, বই, উপহার দ্রব্য। একটা কথা বলে রাখি, বেলুড় মঠের ক্যাম্পাস থেকে বিক্রি করতে দেওয়া হয় ওই একটি দিনে। বছরের অন্যান্য দিনে কিছু বিক্রি হয় না। এমনকি মিশনের বই, ফটো বিক্রির শোরুম মঠের ক্যাম্পাসের বাইরে থাকে সবসময়। সেদিন বেলুড় মঠ জুড়ে বিরাট মেলা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ও অজস্র নরনারী ও শিশুর ভিড়। সাধু ব্রহ্মচারীরাও কেউ কেউ কেনাকাটি করেন বাঁশি, বেলুন, মুখোশ ইত্যাদি। ঠাকুর বলতেন মেলা বসলে সব জিনিসপত্র কিনতে হয়। সন্ধ্যাবেলা আমরা কয়েকজন স্বামী ভূতেশ্বরানন্দ মহারাজের কাছে গিয়ে আবদার করলাম ফুচকা খাওয়ার। একগাল হাসি। ভূতেশ্বরানন্দের হাসি নিয়ে মহারাজ সঙ্গে সঙ্গে তা মঞ্জুর করলেন। ডেকে আনা হলো দুজন ফুচকাওয়ালাকে, তাদের গোল করে গিয়ে আমরা খেতে লাগলাম ফুচকা। উৎসবের পরে নবীন সন্ন্যাসীরা যান জয়রামবাটি, কামারপুকুর। একটা বাসে করে আমরা চললাম। প্রথমে কামারপুকুর গ্রামে ঘুরে ঘুরে দেখা শিব মন্দির, হালদার পুকুর, ঠাকুরের বাড়ি, তাঁর হাতে পোঁতা আম গাছ। প্রতিটি জায়গায় কিছুক্ষণ চুপচাপ বসে চোখ বন্ধ করে অনুভব করার চেষ্টা করি সেই দিনগুলি যখন ঠাকুর এখানে ছিলেন। রঘুনাথ মহারাজ, সঞ্জীব মহারাজ ও আমি একসঙ্গেই থাকি। আমরা ঘনিষ্ঠ বন্ধু। প্রথমজন মধ্যপ্রদেশের জবলপুর থেকে এসে সাধু হয়েছিলেন। সঞ্জীব থাকতো উত্তরপ্রদেশের এলাহাবাদে, আমি পশ্চিমবঙ্গে। কোথা থেকে একটা বাঁশি জোগাড় করেছে সঞ্জীব, মাঝে মাঝে সেইটা বাজায়। ধমকি দিলে রঘুনাথ বলে, ছেলে মানুষই আর গেল না তোমার। দেখুন বর্মী সন্ন্যাসীরা কত সুন্দর। মন্দিরের পাশে বিশাল লনে বসে আছি আর ভাবছি এখান দিয়েই ঠাকুর যাতায়াত করতেন, ছোটবেলায় খেলতেন। মহাতীর্থ, এখানে অবতার লীলা হয়েছে। আজ এক পাড়াগাঁয় অখ্যাত বালক পাঠশালার বেশি তার পড়াশোনা এগোয়নি। সেই গদাই প্রভাবিত করবে অসংখ্য মানুষকে। দেশ বিদেশে তাকে পুজো করবে মানুষ। একথা কি ভাবতে পেরেছিলেন সেদিন কামারপুকুরের গ্রামবাসীরা? রাম মহারাজ স্বামী মুখ্যতানন্দজি বলেছিলেন, সন্ন্যাস কি একটা বড় পারস্পরিক বিশাল প্রেক্ষাপট থেকে জগৎ ও জীবনকে দেখা। মানুষ দুঃখ পায় কেন? কারণ সে ছোট ছোট বিষয় নিয়ে ব্যস্ত। ব্রহ্মচর্য অনুষ্ঠানে যে শিখা ও প্রবীর দেওয়া হয় তার তাৎপর্য কি? শিখা থাকে মাথায়, অর্থাৎ শরীরের মধ্যে মাথা বা চেতনাদি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা মনে রাখা। শিখার অর্থে এই চেতনাকে জাগ্রত রাখার চেষ্টা সবসময়। আর উপবীত বইতে এসেছে মঞ্জু মেখলা থেকে। প্রাচীনকালে গুরুকুলে শিষ্যের কোমরে সুতো পরিয়ে দিয়ে দিতেন আচার্য, অর্থাৎ ছাত্রকে গ্রহণ করা হলো এক মহান ঐতিহ্যের ভাবধারায়। এই মঞ্জু মেখলায় পরবর্তী যুগে পৈতে হয়ে দাঁড়িয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের ছাত্রছাত্রীদের মধ্যে। যেমন দেখা যায় যে গুরু নাড়া বেঁধে দেন তাদের হাতে। বেশি বললে হজম হবে না, বুঝতে পারছি। একটু একটু করেই শুনুন।